দৌহিত্র মোহনলাল দাদামশাই গগনেন্দ্রনাথকে নিয়ে একটি বই লিখেছিলেন। ঠাকুর বাড়িতে বিপ্লবীরা কে কে আসতেন ওই বইতে রয়েছে সে বিবরণ। বারিন ঘোষ এসেছেন, উল্লাসকর এসেছেন, খুব সম্ভব রাসবিহারী বসু এবং অরবিন্দ ঘোষও এসেছেন। আন্দামানে দ্বীপান্তরিত হয়েছিলেন যারা, তাদের প্রায় সকলেরই যোগাযোগ ছিল সুরেন ও গগনের সঙ্গে। মোহনলালের লেখার সূত্র ধরেই জানা যায় বিপ্লবী কানাইলাল ও নরেন গোসাইয়ের নিয়মিত যাতায়াত ছিল ঠাকুর বাড়িতে। অনুশীলন সমিতি বা যুগান্তর দলের সঙ্গে যুক্ত থাকা বিপ্লবীরাও প্রায়শই আসতেন। ঠাকুর বাড়ির দক্ষিণের বারান্দা নিয়ে আমাদের আগ্রহ কৌতূহলের শেষ নেই। দক্ষিণের বারান্দা নামে মোহনলাল একটি বইও লিখেছিলেন। ওই বারান্দার নিচে হঠাৎই একদিন দেখা গেল একটা সাইকেল দাঁড় করানো রয়েছে। নমস্কার, ঠাকুর বাড়ির গল্প শোনার জন্য আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর বাড়ির বিভিন্ন অজানা কাহিনী আপনাদের শুনিয়ে চলেছি। আজকে ত্রয়োদশ পর্ব। আর এই গল্পগুলিকে, অজানা ঘটনাগুলিকে আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, বিশিষ্ট শিশু সাহিত্যিক, গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে আপনাদের শোনাবো সাহেব মারতে ঠাকুর বাড়িতে বোমাও তৈরি হয়েছিল। দেশ তখন বিপন্ন, অন্ধকারে আচ্ছন্ন। শাসনের নামে চলেছে সীমাহীন শোষণ, ভয়াবহ অত্যাচার। ইংরেজ সরকার দেশটাকে লুটে পুটে খেতে চায়। দেশের মানুষ তা মেনে নেবে কেন? জেগে উঠেছে, রেগে উঠেছে, একত্রিত হয়েছে। মানুষ মিলেছে মায়ের ডাকে, দেশমাতৃকার আহ্বানে। জাগ্রত, দেশের জন্য নিবেদিত প্রাণ সেই মানুষের ভিড়ে ঠাকুর বাড়ির মানুষজন ছিলেন। রবীন্দ্রনাথ তো ছিলেনই, একলা চলরে বললেও চলার পথে সামিল হয়েছিলেন পরিবারের আর কেউ কেউ। কখনো আড়াল থেকে, কখনো বা সরাসরি সামনে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মনে প্রাণে চেয়েছেন স্বাধীনতা আন্দোলন আরো আরো বেগবান হয়ে উঠুক, সফল হোক। ঠাকুর বাড়িতে বিপ্লবীরা আসতেন মূলত গগনেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথের কাছে। বাড়ির আরো কারো কারো সঙ্গে আড়াল রেখে চোরাগোপ্তা যোগাযোগ ছিল। প্রত্যক্ষ যোগাযোগ ছিল সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনীর পুত্র সুরেন্দ্রনাথের সঙ্গে। সুরেন্দ্রনাথ একসময় অনুশীলন সমিতির কোষাধ্যক্ষ হয়েছিলেন। শুধু নিয়মিত অর্থ সাহায্য নয়, বিপ্লবীদের তিনি রিভলভারও জুগিয়েছিলেন। ভগিনী নিবেদিতার সঙ্গে বাঙালি বিপ্লবীদের যোগাযোগের কথা তো সুবিদিত। ভগিনী নিবেদিতার সঙ্গে সুরেন্দ্রনাথের ছিল সৌহার্দ্যময় সম্পর্ক। নিবেদিতার মাধ্যমে তার যোগাযোগ হয়েছিল ওকাকুড়ার সঙ্গে। অবনীন্দ্রনাথের লেখা থেকে জানা যায় ওকাকুড়া এদেশে প্রথম এসে সুরেন্দ্রনাথের বাড়িতেই ছিলেন। ওকাকুড়া তরুণ সম্প্রদায়ের মধ্যে স্বাধীনতা স্পৃহা জাগিয়ে তুলেছিলেন। স্বামী বিবেকানন্দের ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্তের লেখা থেকে জানা যায় ওকাকুড়ার উদ্যোগে ভারতকে স্বাধীন করিবার উদ্দেশ্যে, ভারতে মুক্তির বাণী প্রচার করিবার জন্য কয়েকজনকে একত্রিত করে মহা দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের মধ্যে নিবেদিতা ছিলেন, ছিলেন সুরেন্দ্রনাথ ঠাকুরও। অরবিন্দ ঘোষের অত্যন্ত আস্থাভাজন ছিলেন সুরেন্দ্রনাথ। অরবিন্দ তার উপর নানা ব্যাপারে নির্দ্বিধায় নির্ভর করতেন। সুরেন্দ্রনাথের সূত্রেই বিপ্লবীদের সঙ্গে গগনেন্দ্রনাথের পরিচয় হয়েছিল। গগনেন্দ্রনাথ নানাভাবে, এমনকি অর্থ দিয়েও সাহায্য করতেন। দৌহিত্র মোহনলাল দাদামশাই গগনেন্দ্রনাথকে নিয়ে একটি বই লিখেছিলেন। ঠাকুর বাড়িতে বিপ্লবীরা কে কে আসতেন ওই বইতে রয়েছে সে বিবরণ। বারিন ঘোষ এসেছেন, উল্লাসকর এসেছেন, খুব সম্ভব রাসবিহারী বসু এবং অরবিন্দ ঘোষও এসেছেন। আন্দামানে দ্বীপান্তরিত হয়েছিলেন যারা, তাদের প্রায় সকলেরই যোগাযোগ ছিল সুরেন ও গগনের সঙ্গে। মোহনলালের লেখার সূত্র ধরেই জানা যায় বিপ্লবী কানাইলাল ও নরেন গোসাইয়ের নিয়মিত যাতায়াত ছিল ঠাকুর বাড়িতে।
অনুশীলন সমিতি বা যুগান্তর দলের সঙ্গে যুক্ত থাকা বিপ্লবীরাও প্রায়শই আসতেন। ঠাকুরবাড়ির দক্ষিণের বারান্দা নিয়ে আমাদের আগ্রহ কৌতূহলের শেষ নেই। দক্ষিণের বারান্দা নামে মোহনলাল একটি বইও লিখেছিলেন। ওই বারান্দার নিচে হঠাৎই একদিন দেখা গেল একটা সাইকেল দাঁড় করানো রয়েছে। গগনেন্দ্রনাথ নিজেই যে চৌরঙ্গীর দোকান থেকে ওই বিলিতি সাইকেল কিনে এনেছিলেন তা তিনি খোলসা করেননি। সাইকেলটি বিপ্লবীদের দেওয়ার জন্য কিনেছেন তা বেমালুম চেপে গিয়ে হেসে বলেছেন, এটা কিনেছি, দেখি চালাতে পারি কিনা। কদিন পর সিঁড়ির নিচে দাঁড় করানো ঝলমলে সেই সাইকেলটি আর দেখা গেল না। সকলেরই এক জিজ্ঞাসা, হারিয়ে গেল নাকি চুরি করে কেউ পালালো? গগনেন্দ্রনাথ বললেন, তাই তো, গেল কোথায়? কেউ চড়তে নিয়ে গেছে কিনা কে জানে। গগনেন্দ্রনাথ আসলে সাইকেলটি দিয়েছিলেন অনুশীলন সমিতিকে খবরাখবর আদান প্রদানের কাজে ব্যবহারের জন্য। কদিন পরেই এলো দুঃসংবাদ। জানা গেল মানিকতলা বিপ্লবীদের গুপ্ত আড্ডায় হানা দিয়েছে পুলিশ। বিপ্লবীরা ধরাও পড়েছে। চলেছে জোর খানা তল্লাশি। পুলিশ উদ্ধার করেছে বোমা তৈরির মশলাপাতি, সরঞ্জাম। এই সংবাদে গগনেন্দ্রনাথ একটু বিচলিতই হয়েছিলেন। মা তো আশ্রয়ের মতো। খানিক দিশেহারা হয়ে মা সৌদামিনীকে সব কথা খুলে বলেছিলেন গগনেন্দ্রনাথ। বোমা তৈরির আসামি হিসেবে যারা ধরা পড়েছে তাদের টাকা দেওয়া, বাড়িতে বন্ধ ঘরে স্বদেশী বই রাখা, মায়ের কাছে সব বলেছেন অকপটে, বাদ দেননি কিছুই। বইগুলো দেখিয়ে পুলিশ হয়তো প্রমাণ করে ছাড়বে গগন কত বড় স্বদেশীওয়ালা, এমনই মনে হয়েছিল মায়ের। সব শুনে ছেলেকে বলেছিলেন, চাঁদার টাকা দিয়েছ ভালোই করেছ, কিন্তু সাবধানের মার নেই, সব বই পড়াও। মোহনলালের লেখা থেকে জানা যায় দালানে ফেলে সেই বইয়ের পাহাড় আগুন জেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। জোড়াসাঁকোতে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা তা দেখার জন্য সত্যি পুলিশ এসেছিল। গগনেন্দ্রনাথের কন্যা পূর্ণিমা দেবীর ঠাকুরবাড়ির গগন ঠাকুর বইতে আছে সে বিবরণ। হঠাৎ শোনা গেল পুলিশ আসবে বাড়ি সার্চ করতে। যদিও কিছু সন্দেহজনক মাল ছিল না, বইটই যেমন আনন্দমঠ ইত্যাদি যা দু একখানা ছিল বাবা সরিয়ে ফেলেছিলেন। পুলিশ কিছু না পেয়ে চলে যায়। দিদিমা ভয়ে অস্থির হন। তারপর তাঁত সব জমিদারিতে পাঠিয়ে দেওয়া হলো। ঠাকুরবাড়িতে বিশেষ করে গগনেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের কাছে উচ্চপদস্থ সাহেব শুভরা প্রায়ই আসতেন। তারা ছিলেন ছবির অনুরাগী, গুণগ্রাহী। ভাবলে সত্যি অবাক হতে হয়, যে বাড়িতে লাট সাহেবের নিত্য আনাগোনা সে বাড়ির একই দরজা দিয়ে বিপ্লবীরাও আসতেন। বিপ্লবীরা অবশ্য আসতেন নিজেদের আড়াল করে, গোপনে, নিঃশব্দ চরণে। ঠাকুরবাড়ির মেয়েরা অনেকেই চরকা কাটতেন। সৌদামিনী দেবী পুত্রবধূদেরও চরকা কিনে দিয়েছিলেন। তাদের চরকা কাটার এই অভ্যেস সেই হিন্দু মেলার কাল থেকে। তখনও গান্ধীজি চরকা কাটতে শুরু করেননি। চরকা কাটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে স্বাদেশিকতা বোধ জাগানোর প্রয়াসও শুরু হয়নি। গান্ধীজির সঙ্গে সরলা দেবীর নৈকট্য সেও পরের কালের কথা। গান্ধীজির চরকা আন্দোলনকে ঘিরে ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে যথেষ্ট আলোড়ন পড়েছিল। ভাড়ার ঘরে রাখা সব চরকা বার করা হয়েছিল। মেয়েরা নিয়ম করে সুতো কাটতেন। বঙ্গভঙ্গের দিনে ঠাকুরবাড়ির মেয়ে বউরা অরন্ধন করেছিলেন। বিলেতি কাপড়ও হেলায় ত্যাগ করেছিলেন। অবনীন্দ্রনাথের আঁকা ভারত মাতার ছবি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া মানুষজনকে যেভাবে উজ্জীবিত করেছিল তা বলার অপেক্ষা রাখে না। একটি ছবিকে ঘিরে এমনতর আলোড়ন সচরাচর দেখা যায় না। সুধীন্দ্রনাথের পুত্র সৌমেন্দ্রনাথ তরুণ বয়সে গান্ধীজির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ক্রমে সেই আকর্ষণ শিথিল হয়ে আসে। সৌমেন্দ্রনাথের সঙ্গে কাজী নজরুল ইসলাম, মুজাফর আহমেদের পরিচয় হয়। ক্রমে বামপন্থার প্রতি তার আগ্রহ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। চোখে মুখে নতুন দিনের স্বপ্ন, ভয়ডরহীন, খানিক বেপরোয়া।
জোড়াসাঁকোয় সৌমেন্দ্রনাথের পৃষ্ঠপোষকতায় বোমাও তৈরি হয়েছে। তিনি তার আত্মজীবনী যাত্রীতে লিখেছেন, আমি নিজে টেরারিস্ট দলভুক্ত কখনো ছিলাম না, কিন্তু এই দলগুলির বহু কর্মীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। তাই এদের মধ্যে কেউ কেউ যখন বললে যে জোড়াসাঁকোর বাড়িতে আমার একতলার ঘরে আমি যদি এদের বোমা তৈরি করতে দিই তাহলে তাদের কাজে খুব সুবিধা হয়, আমি রাজি হলুম। রবীন্দ্রনাথ কিংবা আমার পিতা কি স্বপ্নেও ভাবতে পারতেন যে তাদের বাড়িতে বোমা তৈরি হচ্ছে টেগার্টকে মারবার জন্য? কুখ্যাত চার্লস টেগার্ট সে সময় কলকাতার পুলিশ কমিশনার। তাকে মারার জন্য বোমা বাঁধা হচ্ছে ঠাকুর বাড়িতে। ভাবা যায়? নবজাগরণের আলোয় আলোকিত জোড়াসাঁকোর ঠাকুর পরিবার সাহিত্যে, সংস্কৃতিতে, শিক্ষায় বড় ভূমিকা নিয়েছিল। স্বাধীনতা সংগ্রামের দিনগুলিতেও এই পরিবারের কেউ কেউ যথেষ্ট সক্রিয় হয়েছিলেন। স্বদেশী উত্তেজনায় ঠাকুর পরিবারের মানুষজন কি পরিমাণে উত্তেজিত হয়েছিলেন নানা স্মৃতি চর্চায় তা ছড়িয়ে রয়েছে। আমরা কয়েকটি মাত্র উল্লেখ করলাম। শুধুই কলম সর্বস্ব নয়, বাস্তবের মাটিতে পা রেখে তারা সামিল হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। শুনলাম এ সপ্তাহের কাহিনী ঠাকুরবাড়ি কেমন করে বিপ্লবী আন্দোলনের সঙ্গে, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়েছিলেন। লেখক তাই শুনিয়েছেন আমাদের। এর পরের দিনে খুব মজার একটি কাহিনী। ঠাকুরবাড়ি যে নাট্যাভিনয়ে সর্বাগ্রে ছিল, বিভিন্ন সময় বিভিন্ন নাটক তারা মঞ্চস্থ করেছে, অভিনয় করেছেন, সেই রকম একটি গল্প। আর সেই নাটকে মাতালের গান গেয়ে মাতিয়ে দিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। শুনবো আমরা আগামী সপ্তাহে।